তখন আমি কিশোর বয়স ১-৩ পার হয়নি, তবে ওসব কিছু না বুঝলেও হাতের কাজ ঠিকই বুঝতাম। আমার এখনও মনে আছে, আমি মহাখালী নিউ ওভার ব্রিজের নিচে থেকে প্রথম বই কিনেছিলাম যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি। ২ টাকা দিয়ে খুব কষ্ট করে বহুবার কিনতে গিয়েও ফিরে এসেছিলাম। তারপর যখন দেখলাম ফুটপাতের দোকানে ভিড় কম, তখন চুপি চুপি দোকানদারকে বলেছিলাম আমার একটা ওই বই লাগবে। দোকানদার আমাকে ঝাড়ি দিতেও পারে এই ভয়ে ছিলাম, কিন্তু না, দোকানে তার ব্যবসায়িক ভঙ্গিতেই আমার দিকে তাকিয়ে একটা বই পেপারে মুড়িয়ে আমাকে বলল ২ টাকা দাম। আমি কোনোমতে টাকা দিয়ে বই নিয়ে দৌড়। তারপরেও অনেক বই কিনেছি, কিন্তু আমি গল্পের গুলো কিনতাম না, ছোট স্টিকার কিনতাম, প্রত্যেক পিস ৩ টাকা করে। গল্পের ছবি ঝাপসা থাকায় আর বয়স কম থাকায় পড়ার প্রতি হয়তো আগ্রহ কম ছিল, তাই কিনতাম না ছবির সব বই একত্র করে সামনে রেখে তারপর হাতের কাজ করতাম। মাঝে মধ্যে ব্যথাও হয়ে যেত। একবার এক বড় ভাইয়ের সাথে সিনেমা হলে ওইসব সিনেমা দেখতে গিয়েছিলাম, বিচিত্রা সিনেমা হলে। ছবিটা আজও মনে আছে, পরে বহু খোঁজাখুঁজি করে ইউটিউব এর মাধ্যমে পেয়েছিলাম। ছবিটার নাম খিদালিনিয়ার কুতিতো ব্রাস। এর ইটালিয়ান ইট্টিক ফিল্ম। শেরিনা গ্রন্ডির বিশাল আকার একটি বয়স্ক লোককে হাত ধরে খাওয়াচ্ছে। এখনও মনে মনে ভাবলে মনে হয় যেন আমার মুখেই পুড়ে দিচ্ছে। শেরিনা গ্রন্ডির অনেক মুভি নামিয়ে দেখছি, আর তার সিনেমা দেখতে আমার খুব ভালো লাগত। ডিসেম্বর মাস, শীতকাল, আমি তো তখন সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিলাম। নিয়ম মাফিক দাদিকে দেখতে যেতে হবে, আবার সামনে কুরবানির ঈদ। আমার অতীত অভিজ্ঞতা থেকে শীতকালে বাড়ি যাওয়া মানে অসহ্য একটি বিষয়। তারপরেও আব্বার ধুমুক ও মার থাবড়ার ভয়ে বাড়িতেই যেতে হবে। প্রতিবছর ফাইনাল পরীক্ষা শেষ হলে ঈদ করতে গ্রামের বাড়িতে যাওয়া হতো। প্রায় ঈদের ২ সপ্তাহ আগে বাবা আমাদের বাড়িতে দিয়ে আসতেন। দুদিন থেকে আবার চলে যেতেন ঢাকায়, কারণ তার অফিস খোলা। আমার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর গ্রাম। যাওয়ার একমাত্র পথ দীর্ঘ লঞ্চ যাত্রা। লঞ্চে যেতে আমার খুব ভয় করত, কারণ আমি সাঁতার জানি না। তাই আমার দাদি তখন বেঁচে ছিলেন, যদিও উনার অবস্থা খুব ভালো ছিল না যখন তখন উনার যায় অবস্থা। উনার সেবা যত্নের জন্য ফুফু ও ফুফাতো বোনরা ছিল আমাদের গ্রামের বাড়ি থেকে। ফুফুদের গ্রামের বাড়ি অনেক দূরে ছিল, তাই ফুফু ও বোনরা পালাক্রমে দাদির সেবা করত। আমার ফুফু আপাতত বোন ছিল ২ জন, তারা ২ ভাই ও ২ বোন। বড় বোনের নাম মুক্তা ও ছোট জনের নাম রিক্তা। দীর্ঘ লঞ্চ যাত্রায় কেবিনে বসে খুবই বিরক্ত লাগছিল। নদী থেকে প্রচণ্ড কনকনে বাতাসও বইছিল, তাই কেবিনের বাহিরে চলে এলাম, যেখানটায় সূর্যের আলো পড়ছিল। লঞ্চের বাহিরটায় বেশ ভালোই লাগছিল রোদে, একটু শরীরটা গরম করে নিচ্ছি। একটু দূরেই একজন ২-৫-২-৬ বছর বয়সী মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে নৌকা দেখাচ্ছে আর কি যেন বলছে। মাঝে মধ্যে পিচ্চিটার ধরে টানে। আমি একটু কাছে যেতেই জিজ্ঞেস করলা, তোমরা যাবা কোনো গ্রামে? আমি বললাম বিরামপুর গ্রামে। মহিলা বলল, ও তাইলে তো অনেক দূর, আমরা যাব নবাবগঞ্জ। চিনো? আমি বললাম জি না, আমি চিনি না। মহলা বলল, এই তো পরের স্টেশন, প্রায় আয়েশা পড়ছি, ৩০৪০ মিনিট লাগবে। একটু পর আন্টি টাইপ মহিলা নিচু হয়ে আবার বাবুর গাল ধরে টানাটানি করছে। এমন সময় আমি খেয়াল করলাম ওপর দিয়ে দেখা যাচ্ছে। আমার তো চক্ষু যাই অবস্থা, অনেকটা দেখেও না দেখার ভান করছি। এদিক ছোট মিয়াও কেমন যেন হয়ে যাচ্ছে। তখন আমি ছোট ছিলাম বিধায় ভেতরে কিছু পড়া শুরু করিনি। এভাবে প্রায় ৫ মিনিট কেটে গেল। একটু পর আন্টি লঞ্চের বাথরুমে গেলেন। আমি যেখানে দাঁড়িয়েছিলাম বাথরুমটা তার সামনেই, লঞ্চের শেষ ভাগে তেলের ড্রাম এর কাছেই। উনি বাথরুমে যেয়ে দরজা লাগিয়ে দিলেন, কিন্তু হায় কপাল, দরজাও এমন তারের গুনা দিয়া পেঁচানো লক, ফলে দরজাটা অনেকটা দেখা যেত। আমি একটু ভালো করে খেয়াল করতেই ভেসে উঠল সেই চির আকাঙ্ক্ষার জিনিস, আর সেখান থেকে বাহির হচ্ছে অজস্র পানির ধারা। একটু পড়ন্ত বিকেলের রোদের আলো আমাকে এদিক দিয়ে অনেকটা উপকার করছে। বাস্তবে প্রথম দেখলাম একই জিনিস এই বয়সে। এখন মনে পড়ে সেটি এমনটা দেখে আমার মনে হলো আঙ্কেল অনেক শক্তিশালী। একটু পরে নেমে পড়ল। তার গন্তব্যস্থানে নামার সময় তিনি আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। আমার মনে হয় তিনি ধরে ফেলেছেন আমি তার সব দেখে ফেলেছি। তারপর প্রায় ২ ঘণ্টা লঞ্চে বসে আমি তাকে কল্পনা করেছি। স্টেশনে আমার চাচাতো ভাইয়েরা হাজির ছিলেন, তারা আমাদের ব্যাগগুলো মাথায় নিয়ে গ্রামের দিকে রওনা হলেন। আমিও তাদের পিছু পিছু হাঁটা দিয়ে অবশেষে বাড়ি পৌঁছালাম। বাড়ি পুরো গমগম করছে। আমরা আসার খবর পেয়ে আমাকে এটা ওটা জিজ্ঞেস করছে। আমার তো কোনো দিকে মন নেই, কখন নিজেকে শান্ত করব। ওই আছি। এমন সময় আমার ফুফাতো বোন রিক্তা লেবুর শরবত নিয়ে এল। সে আমার বয়সের থেকে ৩ বছরের বড়। দিনাজপুর সরকারি মহিলা কলেজে এইচএসসি এর প্রথম বর্ষের ছাত্রী। তার গায়ের রং হলদে ফর্সা, এই রং আমি নিজেও পছন্দ করি। আমাকে জিজ্ঞেস করল, কেমন আছিস? আমি বললাম ভালো। পড়ালেখা কেমন চলে? পরীক্ষা কেমন হয়েছে? পাশ করবি তো? ভালো হয়েছে। আমি বাথরুমে যামু এই বলে আমি রওনা দিলাম, কিন্তু রিক্তা আপাও দেখি আমার পিছে পিছে আসে। আমি বললাম তুই আসস কেন? সে বলল সন্ধ্যা পড়ছে যদি আবার ভয়টয় পাস। বাথরুমে ঢুকে দরজা লাগাতেই আসলেই ভয় পেয়ে গেলাম। পুরা অন্ধকার বাথরুমটা ছিল, গাছগাছালির ভিতর ঝিঝি পোকার ডাক। কান মনে হয় যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। ভয়ে নিজেকে আর শান্ত করা হলো না। ১ নাম্বার কাজ করেই বেরিয়ে পড়লাম। এক কাজেই শব্দ হলো, তাতে মনে
হলো আসমান থেকে জমিনে ঝরনা পড়ার শব্দ। এত শব্দ হলো যে কয়দিন ধরে ঘরে জমিয়ে রেখেছিস, কাল সকাল থেকে জমিয়েছি, বসলে এত শব্দ হতো না। এখানে যেই অবস্থা, আবার বৈশা বাবা করা ডাক দিয়া বলল, তন্ময় তুই কি তোর দাদির কাছে আইছিলি? আমি তখন দাদির কাছে গেলাম। গুটিসুটি হয়ে সবাই উনার কাছে বসে আছেন, আমিও বসলাম। দাদি আমার মাথায় হাত বুলালেন। উনার কাছে অনেক কিচ্ছা শুনতাম, এমনও রাত গেছে যে উনার কিচ্ছা না শুনে ঘুমাতাম না। আজ উনি তেমন কথা বলতে পারেন না, কোনো মতে হাত পা নাড়ান। মা বলল, আগে কত কিচ্ছা শুনতে আসতি, আর এখন কাছেই আসনা। চাচা চাচির সামনে মা বাবা ফুফু সেখানে রয়েছে, আমার পিছনে দাঁড়িয়ে আছে দু ফুফাতো বোন, বড় ফুফাতো বোন অনার্স পড়েন, দেখতে শ্যামলা হলে কি হবে, অনেক লম্বা, আর দুইটা বিশাল অধিকারিণী। আমার মাঝে মধ্যে মনে হয় এরা দুই বোন এত বড় সাইজ হলো কিভাবে। মুক্তা আপা বলে উঠল, গ্রামে এসেছিস, সবার বাসায় গেছস, যাইয়া সালাম দিয়ে আসবি না? আমি বললাম, চলেন, আমাদের গ্রামে তখনও বিদ্যুৎ যায়নি, ভয় পাব রাতে। এই ভেবে মুক্তা আপা আমার সাথে চললেন। তন্ময়, পড়াশোনা করিস ঠিকমতো? আমি বললাম, জি করি। বড় আপা আমাকে বগলতলায় ধরে নিয়ে যাচ্ছে যাতে আমি ভয় না পাই, সেই অনুভূতিটা আমার খুব ভালো লাগছিল। এমনি লঞ্চে এক কাহিনী হয়েছে, কিছুই করতে দিতে পারিনি, আমিও মাথা দূরে সরাচ্ছি না, আমি ছোট, উনি কিছু মনে করবেন না, এই ভেবে মাথা কাছাকাছি করে রেখেছি। মনে মনে অনুভব করতে লাগলাম, যদি একটার পারতাম এরকম করে এ বাড়ি থেকে ও বাড়ি গিয়ে সালাম জানিয়ে আসলাম। অন্ধকার, আমার ছোট মিয়া রাগারাগি করছে, সমস্ত রাগ যেন তার মাঝেই জমা হয়েছে। দুঃখের বিষয়, তার রাগ আমি কিছুতেই থামাতে পারছি না। জায়গার অভাবে রাতে খাবারের পর ঘুমানোর পালা আমাদের বাড়িতে। 3টা রুম, একটিতে দাদি দখল করে আছেন, আপাতত ফুফু তার সাথে ঘুমাবেন। উনি আসতেন না, আমরা এসেছি বিধায় উনি এসেছেন। আরেকটি রুমে আব্বামা ও 2 ছোট ভাই ঘুমাবেন। মা আমাকে বললেন, তুই মুক্তা রিক্তার সাথে ঘুমা, শীতের রাত, ভালো করে মাফলার দিয়ে কান জড়িয়ে নিবি আর লেপমুডু দিয়ে ঘুমাবি। টিনের ঘরের চালের ফাঁক দিয়ে কনকনে বাতাস আসতেছে, যেন হাত পা জমে যাবে। এই জন্যেই আমি গ্রামে আসতে চাই না। রিক্তা জিজ্ঞেস করল, লুঙ্গি পরবি না? আমি বললাম, না, প্যান্ট পরে কি ঘুমাইতে পারবি? গরম লাগবো না? লাগবো না, এমনি যে ঠান্ডা পড়ে। তোর এক নাম্বার কাজ সেরেছিস না, রাতে ধরলে তোরে এই শীতের মধ্যে কি নিয়ে যাইব? যা সেরে আয়, একলা যাইতে ভয় করে। তুই আয়, দাঁড়া, হারিকেনটা বাড়ায়া লই। সে আমার হাত ধরে হাতে হারিকেন নিয়ে গেল। কিরে তোরে না বললাম দাঁড়ায়া হিবনা? প্যান্ট পরছি, বইতে সমস্যা হয় একটু, হেসে রিক্তা আমার কাছে হারিকেন রেখে প্রায় 5 গজ দূরে গিয়ে রিক্তাও বসে পড়েছে। বাথরুম ঘর দূরে হওয়াতে ঘরের কাছে ছিলাম। আমি বাঁকা চোখে দেখতে থাকলাম। আজকে আমার কি হয়েছে বুঝতে পারছি না, কপালে কি আজকে এসব জিনিসই ছিল? মনে মনে ভাবতে লাগলাম, এরকম যদি প্রতিদিন হতো। তারপর সে থেকে উঠে আমাকে বলল, চল, হারিকেনটা হাতে নে। লেপের নিচে আমরা 3জন, আমি মাঝখানে শুয়ে আছি, আমার দুপাশে মুক্তার, রিক্তা। অনেকটা আরাম লাগছে তাদের তাপে। আমি কল্পনা করছি সেই আন্টির কথা, অবন্ধকারে, ভয়ে কোনোভাবেই আমার ঘুম আসছে না। একবার এদিক হই, আরেকবার ওইদিক। একটু পর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো, আমার দুপাশেই শুয়ে আছে 2জন, এরা তো ঘুমিয়ে পড়েছে। আসতে আসতে ধরলে টের পাবে না, কিন্তু ধরুক কাকে? মুক্তা আপাকে ধরলে মায়ের খাওয়া লাগতে পারে, আর রিক্তাকে তো আমি তুই তুই করে ডাকি, সুতরাং ওকে ধরা ভালো। মনে মনে বেশ ভয়ও হচ্ছিল, যদি টের পায় তাহলে কি হবে। তবুও মনে সাহস নিয়ে ধরলাম। প্রথমে ভেবেছিলাম রিক্তা ঘুমে, কিন্তু একটু পর বুঝতে পারলাম আসলে সে ঘুমে ছিল না, ঘুমের ভান করেছিল। রিক্তার সম্মতি পেয়ে আমারও অনেক আনন্দ হয়েছিল, কিন্তু অনেক ভয় হচ্ছিল, মুক্তা আপা যদি বুঝতে পারে তাহলে আমাদের সমস্যা হবে। মুক্তা আপা মাকে সবকিছু বলেও দিতে পারে। আসলে সুখের মুহূর্ত বেশিক্ষণ থাকে না, একসময় কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে। প্রচণ্ড শীতে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না। এদিকে রাতে অনেক পরিশ্রম করেছি, কিভাবে রিক্তার দিকে তাকাবো ওই লজ্জাতেই মরে যাচ্ছি। সকাল 10টায় মায়ের ঝাড়িতে বিছানা ছাড়তে হলো। এর মধ্যে রিক্তাও কয়েকবার আসা যাওয়া করেছে, আমি দেখেও না দেখার ভান করেছি। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে খেতে বসেছি। রিক্তা খাবার বেড়ে দিচ্ছে। আমার পাশের বাসার ভাবিও এসেছেন, উনি মা ও ফুফুর সাথে কথা বলছেন। উনার বামি মালয়েশিয়া গেছে 2008 সালে, এখনও দেশে ফিরেনি। যাওয়ার সময় আমাদের বাসা হয়ে গিয়েছিলেন। আমরা থাকি মহাখালীতে, এয়ারপোর্ট মহাখালীতে থেকে কাছে, তাই উনি আমাদের বাসায় উঠেছিলেন। উনি একবার আমার দিকে তাকায়, আরেকবার মার সাথে কথা বলছেন। তন্ময়, দেখি বড় হয়ে গেছো, স্বাস্থ্য হয় না কেন? কিছু খাও না নাকি? জি খাইতো, কিন্তু স্বাস্থ্য তো হচ্ছে না। ঠিকমত খাওয়া দাওয়া করলে শরীর এমন হবে কেন? বেশি করে খাইতে হবে পরে, কিন্তু বউ পাবা না। আমি কিছু না বলে চুপচাপ খাচ্ছি। রিক্তা আসতে বলে উঠল, যে জিনিস আছে বু 3টা লাগবো। এবার আমি খানিকটা লজ্জিত হলাম, মাথা নিচু করে কনমতে খাওয়া শেষ করে উঠে বাইরে চলে গেলাম। কুয়াশা এখনও কাটেনি। বাবাকে দেখলাম কোথা থেকে খেজুরের রস এর কলসি নিয়ে এলেন। শীতকালে খেজুরের রস যে খেয়েছে সে জানে কতটা সুস্বাদু, তবে এতটাই ঠান্ডা থাকে যে এক চুমুকে শেষ করা যায় না। আমি 2 গ্লাস খেলাম, খেয়ে চাচার সাথে বাজারে চলে গেলাম। বিরামপুর লঞ্চঘাটের সাথেই বাজার, বিশাল সাইজের মাছ উনি গুটি কয়েক কিনলেন। বেড়িবাঁধ এর উপরে বাজার বসেছে, বেড়িবাঁধ থেকে নদী দেখা যায় মেঘনা।
নদী অতি ভয়ানক। এই নদী অনেকের মতে এর তলদেশে পৃথিবীর অন্য নদীর থেকে সবচেয়ে বেশি স্রোত হয়ে থাকে। বিশাল তার বুক, এক কিনারা থেকে আরেক কিনারা দেখা যায় না। দূর থেকে অনেক জাহাজ জুটছে আর ছোট ছোট নৌকা। বেশ দৃশ্য যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। যাই হোক, বাজার শেষে চাচা বিডি ধরায় হাঁটা দিলেন। সর্ষে ফুলে হলুদ হয়ে আছে মাঠ, দেখতে এত সুন্দর যা কল্পনা করা যায় না। শীতের সকালের শিশির ফোটা জলে ফুলের পাপড়িগুলো চিকচিক করছে। দুধারের সেই হলুদ মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। চাচার পিছু পিছু পা হচ্ছে একমাত্র বাহন এমন এক জায়গা। তখন রিকশাও চলে না, এখন চলে অবশ্য। আমি চিন্তা করেছি দুপুরে গোসল করার সময় হাতের কাজ সেরে নিব। এটা ভাবতে ভাবতে চাচার পিছু পিছু বাড়ি ফিরে এলাম। তখন বেলা 12টা। আমার চাচাতো ভাই আমার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। সে নাকি আমাকে নিয়ে খালে মাছ ধরতে যাবে। ছেলেটা আমার সমবয়সী হলে কি হবে, খুবই দুরন্ত স্বভাবের আর মুখে তার কিছু আটকায় না। আমাকে নিয়ে আইল ধরে হেঁটে যাওয়ার সময় সামনে কোনো মহিলাকে পেলে বলে উঠে, ভাবি আপনার গাছের লাউ তো ঝুইলা গেছে, পায়রা খাওয়াইবেন না? মহিলারা চেঁচিয়ে উঠে বলে, এই চেমরা, আমার গাছের লাউ তোকে কেন? এক আজব জিনিস দেখলাম, তার গায়ের রং শ্যামলা হলে কি হবে, ওই পুরো সাদা। আমি বুঝতে পারলাম না উনি এভাবে দরজা পুরো না করে কিভাবে গোসল করছেন। আমার দিকে তাকিয়ে হেসে বললেন, এই ছাগল দেখবি না, দরজার সামনের দড়িতে মেয়ে মানুষ এর কাপড় ঝুলানো আছে। দরজা লক করলে ভিতরে অন্ধকার হয়ে যায় দেখে লক করি না। আর পারিবারিক গোসলখানা হওয়াতে বাহিরের কেউ আসেও না। আমি বললাম, জামা বদলামু? আপা বলল, একটু দাঁড়া বাহিরে। একটু পর আমি জামা কাপড় বদলাতে শুরু করলাম। তিনি তার কাপড় চোপড় ধুচ্ছিলেন। পরে বাসায় চলে আসলাম দুপুরে খেয়ে একটা ঘুম দিয়ে রাতের অপেক্ষা করতে থাকলাম। সন্ধ্যায় ঘুম ভাঙ্গল রিক্তার ডাকে, তন্ময়, এই তন্ময় উঠ, আর কত ঘুমাবি, শীত লাগে, পরে উঠব। এখন ঘুমাইলে রাতে ঘুমাই কে? জায়গা থাকবো? জায়গা কি করবি তুই তো মহাশয়তান, এত সৈজকতা শিখলি কোথায়? কুইতে পারুম না। বিছানা ছাড়, ঘুরতে জামু। যাবি কই? যাবি এই সন্ধ্যায় পাশের বাসায় ভাবির বাসায় জামু, ভাবির লগে গল্প করমু। ভাবি বিচার দিছে, তুই না নাকি দূরে দূরে থাকস? না জামু না, ভালো লাগতেছে না। গেলে তোরে একটা জিনিস দেখামু। কি জিনিস আগে বল, তাইলে জামু। চল। ছেমরা দিন ভরা ঘুমাইছে ভাবির বাসায় যেতে ভাবি বলে উঠে, কি তন্ময়, লজ্জা পাও নাকি? ভাবি গো, লগে কথা কুনা শুনলাম ক্লাস 9-এ উঠবা, এখন এত লজ্জা কিসের? গ্রামে আইছো ভাবিদের সাথে কথা বলবা, খোঁজখবর নিবা, তাইলে সিনা ভালো লাগে ভাবিদের কাছে তো দেবররা আসুক, মজা করব, এত লজ্জা ভালো না রিক্তা। একটু পর জোরেই বলে ওঠে, ওর আবার লজ্জা আছে নাকি? এখনই সব বুঝে। ভাবি মুচকি হেসে বলে, এখন থেকেই তো শিখব। রিক্তা জবাবে বলে ওঠে, একটু পরে বল। ভাবি, ভাই তো বিদেশ গেছে, তাই আমি তোমার দায়িত্ব নিব। ভাবি বলে, না, আমার ভাই ভালো আছে। তন্ময়, কথা কুনা কেন, কিছু খাইবা নাকি? আমি বললাম, না। ভাবিদের খাটের সাথে টেবিল, আমি টেবিল ঘেঁষে খাটে বসে আছি, টেবিলের উল্টো দিকে চেয়ারে বসে আছে। একটু পর টেবিলের নিচে দিয়ে রিক্তা পা দেখি আমার পায়ের উপর ধোয়া দিচ্ছিল। আমি কিছুই বলছি না। রিক্তা দাঁত কামড়ে বলে উঠে, কি হা, কি দেখ শয়তান? আমি বললাম, জিনিস দেখা। কি জিনিস দেখতে চান? আপনার শয়তানের নানা। আমি শয়তান না, তুই শয়তান। ভাবি, কি কইব, তুই এরকম করতাছ? ভাবি, একটা জিনিস দেইখা যাও। তন্ময়, নাকি তোমারে দেখাইব? ভাবি অন্য ঘর থেকে আসলেন, বললেন, কই কি দেখাবে আমার দেবর? এই যে নিচে দেখো। ছোট মিয়া। রিক্তা, তুই তো অনেক ফাজিল, তোর থেকে কত ছোট, ওর সাথে এমন করতেছিস? ও ছোট হইলে কি হবে? ছোট মিয়া তো বড়। ছোট মিয়া এত বড় হলো কি করে? তন্ময়, কি খাস তুই? রিক্তা মেজাজ খারাপ করিছে না আজকা রাত্রে? তোর খবরই আছে ও আল্লাহর রাইতে কি করবা? রিক্তা, কিছু করছে নাকি রে? না, কিছু করতে আসলে ছোট মিয়ারে ধরে ফেলব না হইছে? আর দুষ্টামি করিছ না ওর সাথে? এরপর ভাবি একটু দূরে যেজে তার শীতের সোয়েটার খুলে ফেললেন। ভাবি আবার অনেক ফর্সা, বয়স মাত্র 2 চলে। আমি মনে মনে বলি, একই করে এই ভদ্র আবার এই শয়তান? তবে তা দেখে আমার বেশ সুরসুরি লাগছিল। ভাবি সাদা রঙের পড়েছে। রিক্তা আমার দিকে তাকিয়ে বলে, কি দেখ, চোখ কানা করে দিমু। এরপর ভাবি বলে, আগে বলবে না? আমার দেবরটার দাবি না হয় একটু পূরণ করতাম। রাতে ঘুমানোর সময় গত রাত্রের মতো একই ঘটনা শুরু করলাম। আজকে কোনো দ্বিধা নেই। প্রথমে একটু বাধা দিলেও পরে আমার হাতের ঝটকায় কোনো বাধা দিল না। অনুভূতিও অন্যরকম। সবশেষে আমার কানে কানে ফিসফিস করে বলে উঠল, আমি কাল চলে যাব। শুনেই আমার মন খারাপ হয়ে গেল। তাহলে কি আমার ভালোবাসার পর্ব এখানেই শেষ? আমি বললাম, কেন? প্রতি উত্তরে বলল, বাবা বাড়িতে একা, মাও এখানে, তার রান্নাবান্না করতে সমস্যা হয়। তারপর সারারাত আমার নির্ঘুম কেটেছে। শীতের ঘুমের সবাই স্বর্গে, তাদের নাকের ডাক আমাকে জানান দিচ্ছে, কিন্তু আমি নাক ডাকতে পারছি না। একদম ভোরের দিকে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল দুপুর 2টায়। ঘুম থেকে উঠে দেখি রিক্তা চলে গেছে। মুক্তা আপাও চলে গেছে দাদির দেখার জন্য। ফুফু আছেন ওদিকে। আমার বাবাও চলে গেছে সকালের প্রথম লঞ্চ ধরে। তার অফিস এখনও বন্ধ দেয়নি, সরকারি চাকরি করেন উনি। আসবেন ঈদের 2 দিন আগে থেকে। নামতে মন চাচ্ছে না। গতকাল মনে হয়েছিল গ্রামে আসায় অনেক মজা করতে পারছি, মন প্রফুল্ল, কিন্তু এখন কি করব? আমি তো গ্রাম পছন্দ করি না। মাঝে মধ্যে দোয়াও করতাম দাদি কবে মরবে, তাইলে আর গ্রামে আসা লাগবে না। আমার সব বন্ধুরা ঢাকায় ঈদ করবে, কত মজা করবে ভেবে মনটা খারাপ হয়ে গেল। বিকেলে একা একা ঘোরাঘুরি করছি, মনটা বেজায় খারাপ। গ্রামের ক্ষেতের আয়েল
ধরে হেঁটে চলেছি সর্ষে ফুলে হলুদ মাঠ। কেউ একজন আমাকে দূর থেকে ইশারা করে ডাকছেন। একটু সামনে এগুতেই বুঝলাম আমার জেঠাতো ভাই। তিনি আমার থেকে বয়সে ১-০ বছরের বড়। শ্রদ্ধা বিয়ে করেছেন। বিয়ের ৪ মাসের মাথায় উনার বউ গর্ভবতী, তাই তার মুখে সবসময় হাসির ঝলক লেগেই থাকে। এমনিতেই একটু সহজ সরল টাইপের, কারো সাথে ঝগড়া করে না বলে গ্রামের সবাই উনাকে অনেক ভালোবাসেন। আর উনি আমাদের বংশের আমার অন্য সব ভাইদের থেকেও বড়। আমি উনাকে সম্মান করি। আমাকে উনি বললেন, একা একা হাঁটতেছিস যে, ফজলুরে নিয়ে ঘুরতে পারছ না? রাস্তা হারাইলে চিনবি তো। সন্ধ্যা হইজা আস্তে আস্তে চল বাড়ি যাই। আমি বললাম, আমি পড়ে যাব, বাড়িতে কেউ নাই। আমার সমবয়সী চাচাতো ভাই ফজলুকে সহজে পাওয়া যায় না। সে কোথায় কোথায় গায়েব থাকে বলা যায় না। অতি দুষ্টু ছেলে, মানুষের হাতে মায়েরও খায়। আমি দাঁড়িয়ে আছি, ঠান্ডা ক্রমে বেড়ে চলেছে। গায়ে সোয়েটার পরেছি, তারপরেও কাজে দিচ্ছে না। আমি আনমনে হাঁটতে হাঁটতে লঞ্চঘাটে চলে গেলাম। ঘাটে অনেক দোকান, চায়ের দোকানে গ্রামের মুরব্বিরা কথা বলছেন। কেউ কেউ আমার দিকে তাকিয়ে থাকেন একদৃষ্টিতে। আমি গ্রামে আসার পর থেকেই এই জিনিসটা খেয়াল করে আসতেছি। কোনো জায়গা দিয়ে গেলে সবাই কেমন জানি উৎসুক চোখে তাকিয়ে থাকে। পরিপাটি জামাকাপড় পরিধান করাতে হয়তো তাদের এই কৌতূহল। গ্রামের বৃদ্ধরা সাধারণত লুঙ্গি আর চাদর রাখেন গায়ে, শীত হোক আর গরম। কেউ একজন জিজ্ঞেস করে, তুমি সালামের পোলা না? আমি জি বলে নদীর কাছে এগিয়ে যাই। একটু পর একটা লঞ্চ এল। দেখতে ভালোই লাগলো। টার্মিনালের সামনে আসার আগে প্রচণ্ড শব্দে সাইরেন দিতে থাকে। ধাক্কা খাওয়ার আগে লাঞ্চটা একটু বেঁকে তারপর ধাক্কা খায় আর সাথে নিয়ে আসে প্রচণ্ড ঢেউ। আমি আরেকটু সামনে যেয়ে পানিতে নেমে পড়লাম। কনকনে পানি। খানিক পর আবার উঠে গেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে আমার অতীতে ঘটে যাওয়া কিছু রোমাঞ্চকর ঘটনাবলী মনে করতে থাকলাম। আজকে রাতে এরকম হবে না, একা একা ঘুমাতে হবে। খানিক পরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।